গতকালকের যে কাগজটা সেটা আপনাদের হয়তো দৃষ্টিগোচর নাও হতে পারে, হঠাৎ করে এত তাড়াতাড়ি করে এইসব পদোন্নতি বা বদলির ক্ষেত্রে টোটাল 15 জনের, যেটা কিনা আগস্ট 13 তারিখ 2024 প্রজ্ঞাপন জারি হয় এবং সেখানে বলা হয়েছে নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শকগণকে জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো। এই জায়গায় আমি যে অভিযোগটা পেয়েছি, এখানে মোট 15 জনের বদলির আদেশ হয়েছে। এখন আওয়ামী লীগের মূল এজেন্ডা হচ্ছে, টার্গেট হচ্ছে, যেহেতু জনগণের কাছে তারা চুবনি খেয়ে দেশ থেকে পালিয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই মুহূর্তে দেশে আর তাদের কোনো অবস্থান নেই। নেতাকর্মীদের কাছে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে, আদর্শিকভাবে তারা পরাজিত হয়েছে। কারণ শেখ হাসিনা তার ব্যক্তি স্বার্থে দেশ থেকে পালিয়েছে এবং এদেশের সকল মানুষদেরকে এক বাক্যে বলতে পারেন যে গভীর একটি তার দলের নেতাকর্মীদেরকে সমস্যার মধ্যে জর্জরিত রেখে তিনি পালিয়েছেন। এখন এই আওয়ামী লীগ নতুন যে ষড়যন্ত্রটা শুরু করেছে সেটা হচ্ছে ক্ষমতায় আসার ষড়যন্ত্র না। কেউ ভুলেও ভাববেন না যে আওয়ামী লীগ কালকে ক্ষমতায় আসবে সেজন্য ষড়যন্ত্র। আওয়ামী লীগের এখন ষড়যন্ত্রটা শুরু হয়েছে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রধান বিরোধী দলের জায়গাটা আবার তারা নিতে চায়। একটা প্রশ্ন এসেছে এরকম যে প্রত্যেক থানায় মামলা করা লাগবে কিনা, প্রত্যেক এরিয়াতে মামলা করা লাগবে কিনা, নাকি না একটা মামলা করলেই চলবে। তো এখানে আমি বলবো যে হ্যাঁ, প্রত্যেক এরিয়া ওয়াইজই মামলা করতে হবে, কারণ এক এক এরিয়াতে কিন্তু এক একজন অফিসার ইনচার্জ বা এক একজন এসপি ছিলেন, অথবা এক একজন আপনি হয়তোবা কিছু মানুষ হবে তারা কমন, যেমন ফর এক্সাম্পল শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আপনার পুলিশের আইজিপি এবং অন্যান্য যারা নির্দেশদাতা ছিলেন। কিন্তু ধরেন ঢাকার মধ্যেই যে শুধু হত্যা হয়েছে তা কিন্তু নয়, ঢাকার বাইরেও কিন্তু অনেক হত্যা হয়েছে। এই কারণে যেখানে যখন হয়েছে, যেখানে সরকারি বর্বরতায় কিছু হয়েছে, এই দফার কথা বলছি না, আগেও যখন কিছু হয়েছে, এবারও যখন হয়েছে, যখন একটা পর্যায়ে মেট্রো রেল বিটিভি থেকে কান্নাকাটি করার পর যখন মানুষের খুব তীব্র সমালোচনা শুরু হলো, তখন তিনি হসপিটালে গেছেন, তখন তিনি নিহতদের পরিবারকে তার অফিসে ডেকে এনেছেন। সেখানেও মায়া কান্নার সাথে সাথে এই কথাগুলো, যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি, দীর্ঘ সময় ধরে দীর্ঘ তালিকা উনি দিয়েছেন। এরপর খেয়াল করি, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, সংযোগ সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে 4টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে অনুরোধ জানাবো সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, একটা গানে আছে না, সেটা হলো কে যেন বলে, নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা। ঠিক এরকম ঘটনাই কিন্তু ঘটেছে। হাসিনার মতো এত বড় একজন দাপটশীল ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে যে এইভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, এবং সারা জীবন যে আলেমুল আমাদেরকে সহকারে সাধারণ জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এবং কি আয়না ঘরে আটকে রেখে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে। আর এখন সেই ঘটনাই যে তার এমপি মন্ত্রীদের সাথে ঘটবে, এটা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি। অবশেষে কিন্তু স্বপ্নে না ভাবলেও সেটি কিন্তু এখন হতে যাচ্ছে। তার এমপি মন্ত্রীরা পালিয়ে কিন্তু কেউ রেহাই পাচ্ছে না। অবশেষে সকলে এক এক করে ধরা পড়ছে, যদিও তাদের দাড়িগুলো কেটেও কিন্তু পালানোর চেষ্টা করছে অনেকেই। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে তাদের নামে কিন্তু মামলাও হয়েছে এবং শেখ হাসিনার নামেও কিন্তু মামলা হয়েছে। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন এক এক করে ভিডিওগুলো আমরা দেখে আসি। সবাইকে বলবো এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর চলুন, আমাদের এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আপনারা জানেন, আওয়ামী লীগ আবার নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গত কয়েকদিন পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিসের মধ্য থেকে প্রমাণ হচ্ছে যে তারা আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা শুরু করেছে। সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের মূল এজেন্ডা হচ্ছে, টার্গেট হচ্ছে, যেহেতু জনগণের কাছে তারা চুবনি খেয়ে দেশ থেকে পালিয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই মুহূর্তে দেশে আর তাদের কোনো অবস্থান নেই। নেতাকর্মীদের কাছে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে, আদর্শিকভাবে তারা পরাজিত হয়েছে। কারণ শেখ হাসিনা তার ব্যক্তি স্বার্থে দেশ থেকে পালিয়েছে এবং এদেশের সকল মানুষদেরকে এক বাক্যে বলতে পারেন যে গভীর একটি তার দলের নেতাকর্মীদেরকে সমস্যার মধ্যে জর্জরিত রেখে তিনি পালিয়েছেন। এখন এই আওয়ামী লীগ নতুন যে ষড়যন্ত্রটা শুরু করেছে সেটা হচ্ছে ক্ষমতায় আসার ষড়যন্ত্র না। কেউ ভুলেও ভাববেন না যে আওয়ামী লীগ কালকে ক্ষমতায় আসবে সেজন্য ষড়যন্ত্র। আওয়ামী লীগের এখন ষড়যন্ত্রটা শুরু হয়েছে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রধান বিরোধী দলের জায়গাটা আবার তারা নিতে চায়। কারণ তারা জানে যে কোনো মতে যদি বিরোধী দল তারা হতে পারে, তাহলে আগামী 4-5 বছর পর্যন্ত তারা আন্দোলন করবে। ওই আন্দোলনের মধ্য থেকে তারা বিদেশিদের কাছে তাদের অবস্থান তৈরি করবে। দেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির টন্দিরে আক্রমণ করে সেইগুলোর উপর ভিত্তি করে পরবর্তী সরকারকে চাপ রেখে সরকারে আসার সুযোগ পাবে। এই আওয়ামী লীগ হওয়ার জন্যই, আওয়ামী লীগরা এখন বিরোধী দল হওয়ার জন্যই নতুন করে এখন সজীবজের জয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এবং জয়ের বক্তব্য এবং ভারতের অ্যাক্টিভিটিস থেকে প্রমাণ হয় যে এটা একটা মিশন নিয়ে তারা মাঠে নেমেছে।
ভারত চরমভাবে ধাক্কা খাবে এটা কোনোদিন তারা উপলব্ধি করতে পারে নাই। আওয়ামী লীগকে কোনো অবস্থায় এই বাংলাদেশের জনগণ এভাবে তাড়িয়ে দেবে এটা তারা ভাবতেও পারে নাই। যে কারণে আজকের এখন নতুন করে তারা চিন্তা করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিভাবে। সে কারণে তারা এখন নতুন উদ্যোগ নিয়েছে যে তারা বিরোধী দল হয়ে তারপরে এই দেশে রাজনীতিতে টিকে থাকতে চায়। এবং আপনারা জানেন যেই সরকার ওদেরকে তাড়িয়েছে কিংবা যেই জনগণ ওদেরকে তাড়িয়েছে তথা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেই জায়গায় আজকের এই মুহূর্তে তারা তাদেরকে মেনেই কিন্তু আবার দেশে রাজনীতি করতে চায়। এটা হচ্ছে আওয়ামী লীগের স্বার্থবাদী আদর্শহীন রাজনীতির একটা চরিত্র। এটা আমি বারবার টকশোতে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কেন এটা করবে এবং কেন আমি আপনাদেরকে বলতে চাই যে তারা বিরোধী দল হতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ দেখতে পাচ্ছে যে এই দেশে জামাত ইসলামের রমরমা কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলেরও কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, তথা আওয়ামী লীগের বিরুদ্ধে যত জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ কিংবা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যত দল আছে সবার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের নতুন করে মাথা ব্যথা হয়েছে, যদি এই অবস্থায় তারা নিরিবিলি থাকে তাহলে এই বাংলাদেশের মানুষের মণিকোটা থেকে তারা যেভাবে হারিয়ে গিয়েছে সামনের দিকে তারা আরও হারিয়ে যাবে এবং তাদেরকে কেউ এখানে ঢুকতে দিবে না। বিরোধী দলেও এরা স্থান পাবে না। সরকারি দলে বাংলাদেশের সর্ববৃহৎ দল যেতে পারে বিএনপি, যেতে পারে জামাত, যেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যেতে পারে ভিন্ন কিছু, যে কিছু হতে পারে। একটি স্বাধীন দেশে ভোট হবে, ভোটের মাধ্যমে যার খুশি সে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ওরা এই জায়গায় বিরোধী দল তাহলে কারা হবে? ওদের ধারণা যে তাহলে বিরোধী দল তো এই আওয়ামী লীগের ব্যতি রেখে অন্য যে কেউ ঢুকে যাবে, যারা সরকারি দলে যাবে তার বাহিরে অন্য দল যাবে। এখন এই অন্য দলগুলো যাতে যেতে না পারে সে কারণে হঠাৎ করে এখন বিএনপির প্রতি পীড়িত শুরু করে দিয়েছেন এই আওয়ামী লীগের সজীবদের জয়। তিনি বলা শুরু করে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দলই কেউ না কেউ ক্ষমতায় আসবে এবং যাবে। খালেদা জিয়ার মুক্তি না দিয়ে অন্যায় করেছে, এরপরে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে। সে কারণে আমাদের সমগ্র দেশবাসীকে সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে, আরও আমাদেরকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, আরও আমাদেরকে সবাই মিলে চলতে হবে, আরও সবাই মিলে আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে, আমাদের সবাইকে মিলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে মিলে লড়াতে হবে। আজকের আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকের জনগণকে সবাই মিলে তারা এই আওয়ামী লীগের যে অপতৎপরতা শুরু করেছে তাদের বিরুদ্ধে আগে যেভাবে আমরা লড়েছি সেই লড়াইটা অব্যাহত রাখতে হবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কোনো অবস্থায় বাংলাদেশের কোনো অবস্থায় বাস্তবায়ন হতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশের রাজনীতিতে আপনারা যারা টিকে থাকতে চান, যদি মনে করেন যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির অবস্থান ধরে রাখবেন, তাহলে এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র আপনাদেরকে রুখে দিতে হবে। যদি আপনি এখন রুখে না দেন তাহলে আপনি এই শেখ হাসিনার ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে পারবেন না। শেখ হাসিনাদের ষড়যন্ত্র হচ্ছে এরা এমন দালাল এবং এমন বেহায়া এবং এমন অসভ্য যারা নিজেরা নিজেদের অস্তিত্ব যখন সংকটে পড়ে তখন যে কারোর সাথে বসে পান্তাভাত খেতে পছন্দ করে। যেই বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে নাই, এত বছর পর্যন্ত চিকিৎসা নিতে পারে নাই, এখন সেই বিএনপির চেয়ারপারসনকে জেলে রাখা ভুল ছিল, এটাও বলে সজীবদের জয়। তাহলে দেখেন কতটা ঘৃণার পাত্র এই মানুষগুলো, যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে। এখন তাদেরকে নিয়ে নতুন করে নাটক শুরু করতে চায়। ভারত শিখিয়ে দিয়েছে যে তোমাদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে তোমাদেরকে এখন বিএনপির সাথে একটা লিয়াজো করাই দিতে চাই। আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, অন্য দলের ভাইরা, এটা ভালো করে শুনবেন। এই লিয়াজোটা ভারত করিয়ে দিবে। ভারত আবার বলবে তোমরা পরবর্তী সরকার চালাতে গেলে আমাদেরকে লাগবে, তোমরা আওয়ামী লীগকে মেনে নাও, আওয়ামী লীগকে স্থান দাও, বেশি কিছু লাগবে না, ওদেরকে জাকাত ফাতরা 20-30টা সিট দাও, ওই সিট নিয়ে তারা ক্ষমতায় থাকবে বিরোধী দল হিসাবে। কিন্তু ওই বিরোধী দলে ঢোকার পরেই মূলত বান কাটা শুরু করবে। আগামী 5 বছরও বিএনপি অথবা যাই ক্ষমতায় আসেন এক মুহূর্তও টিকে থাকতে পারবেন না যদি বিরোধী দল এই আওয়ামী লীগ আপনার সাথে থাকে। এই আওয়ামী লীগ যদি সত্যি সেইটা বুঝতো তাহলে আজকের নয়, এখন থেকে প্রায় আরও 6 মাস আগে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে নিয়ে বসা উচিত ছিল। কাউকে বিলীন করে নয়, বরঞ্চ সবাইকে সম অধিকারের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারত। এবং আমার বিশ্বাস সেই নির্বাচন সুষ্ঠু হলে সেখানে কিন্তু আওয়ামী লীগ একটা ভালো অবস্থানেই হয়তো থাকতো, বিএনপি কিংবা অন্য দল হয়তো সবাই মিলে ক্ষমতায় আসতো। কিন্তু সেই সময়ও তারা কিন্তু একক রাজনীতি চালানোর জন্য মানুষের উপরে জুলুম অত্যাচার করে, নিপীড়ন করে তারা ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আজকে যখন এখান থেকে পড়ে গিয়েছে সেই সময় এখন নতুন করে শুরু করেছে আবার আপনাদের বান কাটার জন্য। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সে কারণে আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই ফেসিবাদ শেখ হাসিনার এই ষড়যন্ত্র আমাদের সবাইকে রুখে দিতে হবে। এখন বলতে পারেন তাহলে রুখে দেবো কিভাবে? রুখে এইভাবেই দিতে হবে
আওয়ামী লীগ যদি আরো 4.5 বছর ক্ষমতায় থাকতো আপনি কিছুই করতে পারতেন না, আপনার কিছু করার অধিকারও ছিল না। আজকের বাংলাদেশ আমাদেরকে, এই দেশের যারাই বিরোধী দলে আছে এখন এই মুহূর্তে, যারাই বাংলাদেশের রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ ব্যতীত সকলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে নির্বাচনী একটি গোপন এগ্রিমেন্ট হয়ে যেতে হবে যে আপনি আসেন, আপনি নির্বাচন করেন, আপনি করেন, সবার মধ্যে সেই ধরনের এগ্রিমেন্ট থাকবে। তার মধ্যেও এই দেশে কোনো অবস্থায় সরকারি দল যেই আসুক, স্বভাবতই বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাভাবিকভাবেই নির্বাচনের মাঠে বেশি সিট পাওয়ার কথা, কিংবা নতুন যে কেউ পেতে পারে, আমার এ নিয়ে আপত্তি নেই। জামাত ইসলাম পেতে পারে, অন্য দল পেতে পারে, আমার আপত্তি নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি যেই হন, বিরোধী দলও হইতে হবে আপনাদের মধ্য থেকেই যে কাউকে। কারণ আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে সরকারি দল প্রয়োজনে বিএনপি হবে, কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ হলে সমস্যা নাই। তার মানে আপনারা যারা এতদিন যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন, আপনাদেরকে দেশ থেকে তাড়াতে তারা চায়। আমি সেই জায়গাটাই আপনাদেরকে শুধুমাত্র অনুধাবন করার জন্য আমি আপনাদের সামনে এই লাইভটিতে উপস্থিত হয়েছি যে আমাদের বাংলাদেশের আগামীর বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে চূড়ান্ত পর্যায়ে বাদ রেখে তারপরেই বাংলাদেশকে করতে হবে। আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশের গড়ার কোনো উপায় নাই। যদি গড়েন, সে জামাত হন আর ওই বিএনপি হন আর বৈষম্য বিরোধী হন, কেউ টিকে থাকতে পারবেন না। ধরেন এক্সাম্পল, বৈষম্য বিরোধী আপনারা 300 আসনের মধ্যে 250 আসন পাইলেন, ধরেন, আমি এক্সাম্পল আপনাদেরকে উৎসাহ দিয়েই বলছি, কিন্তু 50টা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হইল। 6 মাসের মধ্যে আপনার দেশে ষড়যন্ত্র শুরু করবে, 1 বছর 2 বছরের মধ্যে বম্বিং শুরু করবে, 3 বছর 3.5 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন দেবে, 4র্থ বছরে আপনাকে অসুস্থ করে ফেলবে, 5ম বছরে গিয়ে আপনার পতন করে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। একই চরিত্র আপনি বিএনপির জন্য হলেও করবে, জামাতের জন্য হলেও করবে। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, সবাইকে সতর্ক হতে হবে। আওয়ামী লীগের সাথে কোনো আতাত করার সুযোগ নাই। যারা আতাত করবে, যারা এগ্রিমেন্ট করবে, তারাই রাষ্ট্রের শত্রু, জাতির শত্রু। সে যদি বিরোধী দলের থেকে কেউ আতাত করে, জামাত থেকে কেউ আতাত করে, অন্য দল থেকে কেউ আতাত করে, মনে করতে হবে তারা এই বাংলাদেশের, অন্ততপক্ষে ওই ব্যক্তি বাংলাদেশের কোনো বন্ধু হতে পারে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আসুন আমরা জনগণের কাছে, জনগণের সরকারকে প্রতিষ্ঠার জন্য এবং জনগণেরই বিরোধী দল প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। শুধু সরকারি দল প্রতিষ্ঠা করে লেগাম ছাড়া দিয়ে শুয়ে থাকলে হবে না। এই দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের সরকারি দল এবং বিরোধী দল কারা হবে, এটাও আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে তারপরে থাকতে হবে। যেমনটা গত 15 বছর। ছোট করে একটা ভিডিও করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে পুলিশের নতুন করে 15 জনের একটা আপনার বদলির কাগজ আমার হাতে এসেছে। তো পুলিশের ভেতর থেকেই যেই তথ্যগুলো আমার কাছে এসেছে সেটা আপনাদেরকে জানাই। আমি পুলিশের এই মুহূর্তে আইজিপি, ডিএমপি কমিশনার থেকে শুরু করে উচ্চ পদস্থ যারা এখন এই মুহূর্তে আছেন, তাদের প্রতি আমার সম্মান রেখেই বলছি, আমার আপনাদেরকে নিয়ে কোনো অভিযোগ নাই। আপনারা এতদিন ধরে পদবঞ্চিত ছিলেন এবং অত্যন্ত বলবো যে নির্যাতন স্বীকার করে আপনারা চাকরিতে ছিলেন। সো আপনাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু গতকালকের যে কাগজটা, সেটা আপনাদের হয়তো দৃষ্টিগোচর নাও হতে পারে। হঠাৎ করে এত তাড়াতাড়ি করে এইসব পদোন্নতি বা বদলির ক্ষেত্রে টোটাল 15 জনের, যেটা কিনা আগস্ট 13 তারিখ 2024 প্রজ্ঞাপন জারি হয় এবং সেখানে বলা হয়েছে নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শকগণকে জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো। এই জায়গায় আমি যে অভিযোগটা পেয়েছি, এখানে মোট 15 জনের বদলির আদেশ হয়েছে। সেই জায়গাতে শুরু থেকে যদি বলি, মোট আমার কাছে যে অভিযোগ সেটা হচ্ছে যে 3 জনের ব্যাপারে বলা হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি অভিযোগ যার ব্যাপারে, সেটা হচ্ছে 15 নম্বরে যিনি আছেন, তিনি ডিবির ওসি ছিলেন ময়মনসিংহের। এই গত যে ছাত্রদের আন্দোলন হলো, এই আন্দোলনেও সে ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে। ওই এলাকার বিএনপির নেতাকর্মী যারা আছে, জামায়াত কিংবা এই সবশেষ ছাত্রদের আন্দোলনেও যারা সেখানে কাজ করেছে, তাদের কাছে যদি আপনি একটু কথা বলেন তাহলে জানতে পারবেন যে এই ওসি ফারুক সে কতটা আপনার দুর্ধর্ষ, কতটা মানে নির্যাতনকারী এবং সরকার দলীয় একজন ক্যাডার ছিলেন। তিনি টাঙ্গাইলের ছাত্রলীগের সাথে তার ছাত্র জীবনে জড়িত ছিলেন। এবং তারপরে হচ্ছে 10 নম্বরে রাসেল পারভেজ, তিনি আপনার কয়েকদিন আগেও ডিআইজির কাছে তার ওসি হবার জন্য তদবির করেছিল এবং সরকারের খুবই কাছের একজন ওসি ছিল। মাত্র 3 বছরের মাথায় তিনি ওসি হবার জন্য চেষ্টা করছিলেন, তদবির চলছিল। আর 11 নম্বরে আছে হচ্ছে শাহরিয়ার, যিনি গাইবান্ধা সদরে ছিলেন 3 বছরের ওসি এবং কুড়িগ্রাম সদরেও তিনি ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই হচ্ছে মূল 3 জনের ব্যাপারে আমার কাছে আসা অভিযোগ। আমার বিশ্বাস আপনারা এটা কি বলবো, আপনাদের কনসিডারেশনে নিয়ে আসবেন। মানে মূল বিষয় হচ্ছে কি, ধরেন আমার মনে হয় আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে যেটা, সেটা হচ্ছে এই কয় বছর যারা বিভিন্ন জায়গায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেছে,
তাদেরকে ওসি হিসাবে রাখা ঠিক হবে না। যারা সারদা সহ এসবি সিআইডি সহ বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং দিয়ে রাখা হয়েছিল, এইসব মানুষগুলোকে এখন ওসির দায়িত্ব দেওয়া উচিত। তারপরে হচ্ছে গিয়ে যারা বিপিএম পিপিএম এই পদকগুলো যারা পেয়েছে, আপনারা নিজেরাই জানেন যে এই বিপিএম পিপিএম পদক কাদেরকে দেওয়া হয়। যারা এই গত 15 বছরে শেখ হাসিনা সরকারকে রাখার জন্য নির্বাচনের সময় কারচুপি করতে সুযোগ করেছেন, যারা এই 15 বছরে আপনার গুম খুন এইসবের ভালো পারফরমেন্স দেখাতে পেরেছেন, তাদেরকেই কিন্তু আপনার এই বিপিএম আর পিপিএম পদকগুলো দেওয়া হয়েছে। সো এই 15 বছরের মধ্যে কেউ বিপিএম পিপিএম পদক পেয়েছে, তাদের কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা বোধহয় আমি মনে করি যে ঠিক না। তারপরেও আগেই যেটা বলেছি যে বর্তমান আইজিপি, তারপরে র্যাবের যিনি ডিজি আছেন, তিনি অত্যন্ত, আমি তার সম্পর্কে যতটুকু জানি, খুবই ভালো একজন মানুষ এবং এই সরকারের সময় তারা নিগৃহীত। সো তারা আমার মনে হয় এই ভুলগুলো যেভাবেই হোক, আমি হইতে পারে, আমিও ভুল হতে পারি, আমার কাছে যেই অভিযোগগুলো পুলিশের মধ্য থেকে এসেছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। একটা প্রশ্ন এসেছে এরকম যে প্রত্যেক থানায় মামলা করা লাগবে কিনা, মানে প্রত্যেক এরিয়াতে মামলা করা লাগবে কিনা, নাকি না একটা মামলা করলেই চলবে। তো এখানে আমি বলবো যে হ্যাঁ, প্রত্যেক এরিয়া ওয়াইজই মামলা করতে হবে, কারণ এক এক এরিয়াতে কিন্তু এক একজন অফিসার ইনচার্জ বা এক একজন এসপি ছিলেন, অথবা এক একজন, মানে আপনি হয়তোবা কিছু মানুষ হবে তারা কমন, যেমন ফর এক্সাম্পল শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আপনার পুলিশের আইজিপি এবং অন্যান্য যারা নির্দেশদাতা ছিলেন। কিন্তু ধরেন ঢাকার মধ্যে যে শুধু মানে হত্যা হয়েছে তা কিন্তু নয়, ঢাকার বাইরেও কিন্তু অনেক হত্যা হয়েছে। তো সেগুলোর জন্য কিন্তু ওই করেসপন্ডিং এরিয়ার যারা মানে এর মধ্যে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকেও কিন্তু এই আওতায় আনতে হবে। সো এই জন্য আমি মনে করি যে সব জায়গাতেই কিন্তু মামলা করা দরকার, কারণ আপনি যদি শুধুমাত্র ঢাকাতে একটি মামলা করেন, তো চিটাগাং এর যেই মানুষটা খুন হলো, ওখানে যে যারা ডিরেক্টলি ইনভলভ ছিল তারা কিন্তু এই আইনের আওতায় কিন্তু আসছে না। সো ইন্ডিভিজুয়ালি এটা মামলাটা করা বলে আমি মনে করি। তারপরে একটি কোয়েশ্চেন আসছে যে বিচার পসিবল কিনা। অফকোর্স বিচার পসিবল, এবং ওই ভাই যেই আইনের কথা বললেন সেটা হচ্ছে যে আপনার জাতির পিতার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এসএসসি প্রোটোকল পাবে। আমি মনে করি যে হ্যাঁ, উনি একটা ভালো ব্যাপার কিন্তু এর মাধ্যমে হাইলাইট করেছেন, যে এই আইনটা অবিলম্বে আমি মনে করি যে এটাকে রদ করা উচিত যে কোনো উপায় হোক। এটা অবশ্যই একটু জটিলতা আছে, যেহেতু এখন পার্লামেন্ট নাই। সো এইটাকে অন্তত মানে প্রেসিডেন্টের থ্রুতে হোক বা যেভাবে হোক এই আইনটাকে, কারণ শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে, আহ, তাহলে কিন্তু আইন অনুসারে সে কিন্তু এটা পায়, এই যে বা সজীবদের জয়, ওনারা যদি বাংলাদেশের এরিয়ার মধ্যে যদি তারা যদি, এখন তো সে আবার হত্যা মামলার আসামি, সেক্ষেত্রে তাকে কিভাবে কি করবে? না সেক্ষেত্রে সে অ্যারেস্টেড হবে, কিন্তু সেক্ষেত্রে তাকেও সে কিন্তু এটা কিন্তু সে পেতে পারে, অথবা তার অন্যান্য ফ্যামিলি মেম্বারও তো আছে। ধরেন কথার কথা আপনার ববি আছেন, অথবা অন্যান্য যে তার ফ্যামিলি মেম্বার আছে, শেখ রেহানা আছে। তো তাদেরকে আপনি সবার বিরুদ্ধে যদি মামলা দেন তাহলে সেটা একরকম হিসাব, কিন্তু যে কোনো ফ্যামিলি মেম্বারই কিন্তু এই এসএসসি প্রোটোকল কিন্তু পাবে। সো কাজে এই আইনটা নিয়ে আমি বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের একটু ভেবে দেখতে হবে যে এই ব্যাপারটা আসলে তাদের ইয়ে করা উচিত। আর বিচার অফকোর্স পসিবল, আমাদের প্রচলিত আইনেই বিচার করা পসিবল, এবং এটা আসলে খুব দ্রুততম সময়েই কিন্তু করা পসিবল, যেহেতু আমরা জানি যে আমাদের জন্য সুখবর যে বিচার বিভাগকে আপনার ঢেলে সাজানো হচ্ছে, একদম হাইকোর্ট থেকেই এটা স্টার্ট হয়েছে। এবং একই সাথে আমি বলবো যে আমাদের যে জেলা পর্যায়ে যে নিম্ন আদালতগুলো আছে, এগুলোতেও একটা ম্যাসিভ চেঞ্জ আমার মতে আনা দরকার, কারণ এটাও কিন্তু করাপশনের বাইরে নয়, এটাও কিন্তু আপনার রাজনীতিকরণের বাইরে নয়। জুডিশিয়ারি সার্ভিস এটাকে আলাদা করা হয়েছে, এখানেও কিন্তু আপনার প্রচুর রাজনীতিকরণ করা হয়েছে। আপনি বলতে পারবেন না যে এটার মধ্যে শুধু যে পুলিশেই রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেই যে করা হয়েছে তা কিন্তু নয়। এই জুডিশিয়ারিকেও অনেক এর মধ্যে অনেক আপনার ক্লিনজিং করতে হবে আমি মনে করি। আর স্নিগ্ধা ম্যাম যে কথা বললেন যে কালচারাল একটা চেঞ্জ করতে হবে, আসলে আমি বলবো যে এক্ষেত্রে আমাদের দেশের কালচারই অনেক অনেক প্রবলেম আছে। আমাদের দেশের কালচারে এটাকে আমাদের জনগণেরও এখন বিপ্লবের পরে কিন্তু সাধারণত জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অনেকাংশে আমরা বেটার থিঙ্কিং করতে পারি। যেমন অলরেডি আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ছাত্র জনতা তারা রাস্তা পরিষ্কার করছে, অথচ আমরাই কিন্তু আমরা আমাদের রাস্তাগুলোকে নোংরা করতাম। তো দেশের কালচার কেন এখানে আমি আনলাম, কারণ হচ্ছে আপনি দেখবেন যে আপনার সাথে একজন পুলিশ সার্ভিসের একজনের সাথে সম্পর্ক, আপনি তার নাম্বার নিতে চাইবেন, আপনি তার কাছ থেকে একটা আনডিউ বেনিফিট নিতে চাইবেন। এবং আমি পুলিশে চাকরিরত অবস্থায় আমি দেখেছি যে যাদের ধরেন বিভিন্ন ক্ষেত্রে ম্যাল ইন্টেনশন অথবা যারা স্ক্যামার কাইন্ড অফ মেন্টালিটি, যে সমস্ত লোকজন, তারাই কিন্তু পুলিশের সাথে সখ্যতা করতে চায়। তো এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন, আপনি ইউএসএ তে, কানাডাতে, ইউকে তে, এই সমস্ত জায়গা থেকে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডেও কি কখনো এরকম মনে হয় যে আমার একজন পুলিশ অফিসারের নাম্বার আমার মোবাইলে সেভ করে রাখা দরকার? মানে ইউ নেভার ফিল ইট, রাইট? সো আমাদের দেশে কেন এই জিনিসটা মনে হবে? এটা আসলে একটা ভিসিয়াস সাইকেল, যেহেতু আপনি রেফারেন্স ছাড়া একটা থানাতে গিয়ে একটা সার্ভিস পাবেন না,
সো এই জন্য আসলে আপনার মধ্যে এই নেসেসিটিটা তৈরি হয়। ইভেন দেখবেন যে লোক লিগ্যাল কাজটা করাতে ঘুষ দিতে হয়, মানে যে কাজটা তার করার কথা, যেটা আপনার লেজিট রাইট, হ্যাঁ হ্যাঁ, এটাকে ঘুষ দিতে হয়, ইলিগাল কাজ করতে ঘুষ দিতে হয় না, কারণ সারাক্ষণ লিগ্যাল হয়ে গেছে, illegal একটা পর্যায়ে চলে গেছে। এবং আপনি আরো একটা ব্যাপার দেখবেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা টেন্ডেন্সি, তাদের যেটা ম্যান্ডেট নিয়ে তারা যে পদ চেয়ারটাতে বসে সেই কাজটা করেও তারা কিন্তু প্রমোট করে। যেমন ধরেন সরকার থেকে ত্রাণ চলে গেছে আপনার করোনার টাইমে, তো উপজেলা নির্বাহী অফিসার তারা লিখতেছে যে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ত্রাণ অথবা ডিসির পক্ষ থেকে ত্রাণ। উনি কি এটা ওনার নিজের পয়সা দিয়ে কি এই ত্রাণটা দিচ্ছেন, নাকি এটা সরকারি ত্রাণ যাচ্ছে? উনি একটা ভালো একটা কাজ করলেন, ভালো কাজ না, উনি একটা কাজ করেছেন আমি বলবো, সেটাকে উনি প্রমোট করছেন যে এখানে এই জিনিসটা ফেয়ার। তো এই ফেয়ার করাটাই তো আপনার কাজ, এটা এর মধ্যে তো কোনো ক্রেডিট নাই। আপনি যে আনফেয়ার করতেছেন না, আপনি যে আনফেয়ার করেন ওইটাই, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের কালচারটাই এমন হয়ে গেছে যে আপনি ফেয়ার কোনো কিছু করে আপনি আবার ক্রেডিট দিতে যাচ্ছেন, অথচ আপনাকে তো বসানোই হয়েছে আসলে ওই ফেয়ার কাজটা করার জন্য। অনেক জেলাতে দেখবেন এসপি তারা প্রমোট করছে যে এই জেলায় একটা নিয়োগেও কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি কেন হবে? আপনি এটাকে প্রমোট করার কি এখানে ক্রেডিট, মানে ক্রেডিট নেওয়ার আসলে ব্যাপারটা কোথায়? তো যাই হোক, আরেকটা বিষয় আপনি আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে এই যে ক্ষোভটা রেশনাল কিনা, জনগণের যে ক্ষোভ পুলিশের প্রতি। এই দেখেন, এই ক্ষোভগুলোর অনেকগুলো রিজন আছে। আমি বলবো যে অনেকের অনেক কোয়েশ্চেন গুলো ইনফ্যাক্ট এর মধ্যে কভার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো ফার্স্ট অফ অল, আমাদের নিচের লেভেলে যে নিয়োগটা হয়, আমি বলবো যে বিসিএস লেভেলে যে নিয়োগটা, এই লেভেলে আপনি যদি কোটা প্লাস রাজনৈতিক যে বিভিন্ন তদবির বা পারসুয়েশন কনসিডার করেন, আমি বলবো এই নাম্বারটা অলমোস্ট 70 to 80%, মানে এটা মানে আনফেয়ার। কোটা প্লাস আদার্স আমি যদি বলি, তার মানে এখানে আসতেছে কিন্তু অনলি 20 to 30% হচ্ছে আপনার ফেয়ার, একদম কমপ্লিটলি বাই ডিন্ট অফ মেরিট। আর আপনি নিচের দিকে যদি যান, যেমন সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, এই দুইটা র্যাঙ্কে কিন্তু আপনার নিয়োগ হচ্ছে। তো এখানেও আপনি মোরলেস এরকমই পাবেন, 20 to 30% হয়তো বা ফেয়ার। বাকি পুরাটাই কিন্তু আপনার আলটিমেটলি যে কোটা বা বিভিন্ন, মানে একটা রাষ্ট্রীয়ভাবে অবৈধ পলিসি, আর একটা হচ্ছে আপনার হিডেন অবৈধ পলিসি, টাকা পয়সার লেনদেন। আপনারা আবেদ আলীর নামও কিন্তু শুনেছেন, এই আন্দোলনের উসিলায় অবশ্য তার নাম ঢাকা পড়ে গেছে। তো আরেকটা হচ্ছে কনস্টেবল। তো কনস্টেবল রিক্রুটমেন্ট আপনি যদি দেখেন 2013 থেকে এখন পর্যন্ত, আমি বলবো অলমোস্ট 70 to 80,000 পুলিশ কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এগুলো ছিল এক একটা নিয়োগ বাণিজ্য। আমি একদম একদম সোজা বাংলায় যদি বলি, এগুলো ছিল এক একটা নিয়োগ বাণিজ্য। এগুলা ইনফ্যাক্ট শহীদুল নামে একজন যে সাবেক আইজিপি ছিলেন, ওনার ব্যাপারে শোনা যায় যে ওনার ওয়াইফই নাকি এগুলো ডিল করতেন, মানে এই সমস্ত নিয়োগের টাকা পয়সার ক্ষেত্রে এটা শোনা যায়। এগুলা আমি মনে করি এগুলো আসলে এই সমস্ত মানে যে সমস্ত তথ্য পাওয়া যায়, এগুলোর বেসিসেও এই ব্যাপারগুলো তদন্ত হওয়া উচিত। তো এই যে নিয়োগ বাণিজ্য, একটা কনস্টেবল নিয়োগে আপনি 6 লাখ থেকে 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা নিচ্ছেন। যেই লোকটা এই টাকা ইনভেস্ট করে যে এই সার্ভিসে ঢুকবে, আপনি কিভাবে তার কাছ থেকে এক্সপেক্ট করেন সে সার্ভিস দিবে? এটা তো আসলে এক্সপেক্ট করাটাই আসলে আমাদের জন্য একটা অমূলক। প্লাস আপনি তাদের লজিস্টিক্স যদি চিন্তা করেন, তাদেরকে সর্বনিম্ন কোয়ালিটির চাল খাওয়ানো হয় আপনার এই যে 6 মাস যে তারা ট্রেনিং করে সেখানে, তাদেরকে সর্বনিম্ন লজিস্টিক্স এনশিওর করা হয়। আপনি যদি দেখেন, পুলিশ হেলিকপ্টার কিনছে $1 million খরচ করে। পুলিশে আপনি দেখবেন যে তারা এপিসি কিনছে, যে সমস্ত, এবং পুলিশ দেখবেন যে অফিসাররা তারা গাড়ি কিনছে, পাজেরো স্পোর্ট গাড়ি, অনেক লেটেস্ট মডেলের তারা গাড়ি কিনে। অথচ এত এত খরচ হচ্ছে, এত এত প্রজেক্ট নেওয়া হচ্ছে। আপনি প্রত্যেকটা থানার যে ব্যারাকগুলো আছে, ব্যারাকগুলোতে গেলে আপনি সঠিক চিত্র পাবেন যে ওখানে তাদের পরিবেশটা কিরকম অ্যাকচুয়ালি, ওখানে কি একটা মানুষ বসবাস করতে পারে কিনা। তাদের কমন টয়লেট, সেই কমন টয়লেটে মানে তারা, তো আপনি আসলে যেভাবে ট্রিট করবেন ফোর্সকে, আপনার তার কাছ থেকে সার্ভিসটাও কিন্তু সেভাবেই আসবে। এক ভাই প্রশ্ন করলেন যে পুলিশ চড়থাপ্পড় দেয়, সার্চ করার রাইট আছে কিনা। না, বাংলাদেশের প্রচলিত আইনে কোনো রাইট নাই পুলিশের এভাবে চড়থাপ্পড় দেওয়ার, ইভেন একটা কাজ করার রাইটও কিন্তু নাই। আছে যখন আপনি একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি ধরতে যাবেন এবং সে পালিয়ে যাচ্ছে বলে আপনার কাছে রিজনেবল ডাউট মনে হবে, কেবল এবং কেবল আপনি তখনই তাকে টাচ করতে পারবেন, ধরতে পারবেন। এবং এটাও কিন্তু সিআরপিসিতে একদম ক্লিয়ারলি রিটেন। এখন আমাদের দেশের কালচারটা কি, পুলিশ ফার্স্টে দেখা মাত্রই একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে নেয়। তো এইটা তো আসলে, ইভেন একটা লোক যদি ক্রিমিনালও হয়, একটা ক্রিমিনালেরও কিন্তু একটা রাইট আছে। কিছুদিন আগে শেখ হাসিনার একটা বক্তব্য প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান পোর্টাল দ্য প্রিন্টে, এবং সেটার বরাত দিয়ে বাংলাদেশের নিউজ হয়েছিল। পরে তাদের দিক থেকে বা কোনো দিক থেকে বলা হয়েছিল এটা তার আসলে বক্তব্য না। যাই হোক না কেন, এখন মোটামুটি বলা যায় নিশ্চিতভাবে একটা অফিসিয়াল বক্তব্য আমরা পেয়েছি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে। এবং বলা বাহুল্য, তার এই বক্তব্যের মধ্যে তার সেই চিরায়ত এক ধরনের নার্সিসিস্টিক এবং এক ধরনের সাইকোপ্যাথিক যে সাইকোলজি আছে সেটার বহিঃপ্রকাশ দেখা যায়। কেউ বলবেন যে এই পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের বক্তব্য নিয়ে কথা বলা দরকার আছে কি আদৌ? আমার মনে হয় দরকার আছে। আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছেন এই নারী, এবং আমাদের দেশটাকে ধ্বংস করে আমাদের পুরো স্টেটের স্ট্রাকচারটাকে শেষ করে দিয়ে যেভাবে তিনি ক্ষমতায় ছিলেন, সেটা আমাদের ভবিষ্যতের জন্য ডকুমেন্ট করে রাখা দরকার। এবং শুধুমাত্র যে সময়টা ক্ষমতায় ছিলেন তা না, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পরও তিনি কি বলেছেন, কি করেছেন, এটা নিয়ে কিছু আলাপ আলোচনা দরকার আছে বলে আমি মনে করি। অফিসিয়াল কারণে বলছি, এটা সজীব ওয়াজেদ জয় তার সন্তান তার অফিসিয়াল ফেসবুক পেজে
তিনি আপলোড করেছেন তাতেই আমরা নিশ্চিত হতে পারি যে এটা একটা অফিসিয়াল বক্তব্য। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম দিয়ে শুরু হয়েছে ভাই ও বোনেরা। 1975 সালে 15 আগস্টে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার সাথে আমার মা, এই বলে পুরো তালিকা এখানে দেওয়া হয়েছে। মানে আমরা খেয়াল করি একটা মানুষ 75-এর 15 আগস্ট দিয়ে, এটা অবশ্য আমাদের মনে থাকার কথা, এটা 15 আগস্ট সামনে রেখে না। এই দেশে যখনই তিনি কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসছেন, অবশ্য জাতি না, আমরা আসলে তার সামনে প্রজা কিংবা কৃতদাসদের সামনে যখন ভাষণ দিতে এসছেন, তখন এই 15 আগস্ট নিয়ে বহু কথা এবং নামটাম বলে গভীর দুঃখ এবং এক ধরনের মায়াকান্না আমরা তখনও দেখতাম। মানে একটা মানুষ এই দেশের, আর মানুষের কি হয়েছে না হয়েছে সেটা বড় ব্যাপার নয়, তার পরিবারের উপরে কি হয়েছে সেটাই একমাত্র ব্যাপার। কোনো সন্দেহ নেই 15 আগস্ট তার পরিবারের উপরে যা হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা ছিল। একজন মানুষ হিসেবে এরকম একটা ঘটনার সাক্ষী হওয়া বিভৎস, ইন এনি কনসিডারেশন। কিন্তু এটাও আমরা একই সাথে বলবো যে ওটাই শুধুমাত্র তার এজেন্ডা হয়েছে এবং এটাই উনি নিয়মিত বিক্রি করে গেছেন। বিক্রি করে তার অন্যায় অবিচারকে লেজিটিমাইজ করার চেষ্টা করেছেন। যখনই কোনো কিছু হয়েছে আমাদের মনে থাকার কথা, স্বজন হারানোর বেদনা তো আমি বুঝি, এটা গ্রাউন্ড আছে। এই কারণে যেখানে যখন হয়েছে, যেখানে সরকারি বর্বরতায় কিছু হয়েছে, এই দফার কথা বলছি না, আগেও যখন কিছু হয়েছে, এবারও যখন হয়েছে, যখন একটা পর্যায়ে মেট্রো রেল বিটিভি থেকে কান্নাকাটি করার পর যখন মানুষের খুব তীব্র সমালোচনা শুরু হলো, তখন তিনি হসপিটালে গেছেন, তখন তিনি নিহতদের পরিবারকে তার অফিসে ডেকে এনেছেন। সেখানেও মায়া কান্নার সাথে সাথে এই কথাগুলো, যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি, দীর্ঘ সময় ধরে দীর্ঘ তালিকা উনি দিয়েছেন। এরপর খেয়াল করি, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, সংযোগ সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সংস্কৃতিসেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি শোক জ্ঞাপন করছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একটা বিভৎস ব্যাপার দেখবো আমরা, একটা সাইকোপ্যাথিক ক্যারেক্টারিস্টিক্সের যে মানুষ আছে, সাইকোপ্যাথের, তার কৃতকর্মের জন্য রিমোর্স থাকে না, তার কোনো অনুতাপ থাকে না, তার এমপ্যাথি থাকে না। এই যে এত সব ঘটনা ঘটালেন সন্ত্রাসী আক্রমণের জন্য নাকি এগুলো হয়েছে, আজও তার মধ্যে লিস্টেই কথাটা নাই যে পুলিশের হাতে প্রায় সব মৃত্যুই পুলিশের হাতে হয়েছে এবং তার নির্দেশে হয়েছে। মানে রিমোর্স থাকলে একটু স্বীকার করা, একটু দুঃখ প্রকাশ করা, একটু মাফ চাওয়া না, উনি দুঃখ প্রকাশ করছেন, শোক জ্ঞাপন করছেন, মারা গেছে বলে। তিনি যেহেতু টেকনিক্যালি প্রধানমন্ত্রী ছিলেন, তাই তিনি মাফ করে শোক প্রকাশ করছেন। খেয়াল করি, স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। মানে তিনি যেহেতু ওই সেই পুরনো কথা, স্বজন হারানোর ব্যথা যেহেতু তিনি বোঝেন, সেই জিনিসটাকে তিনি আবার এখানে উল্লেখ করে বলছেন বিচার, তদন্ত ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই তদন্ত বিচার আমরা করব এবং তাতে 1 নাম্বার নাম হচ্ছে শেখ হাসিনা। তার নেতৃত্বে, তার নির্দেশে এই বিভৎসতা ঘটানো হয়েছে দেশের নাগরিকদের উপরে। এমনকি শেষ মুহূর্তেও আমরা এই তথ্য এখন পেয়েছি, শেষ মুহূর্তেও তিনি চেয়েছেন যত সংখ্যক সম্ভব হয় গুলি করে হত্যা করে, শত শত হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখতে হবে। এটা ছিল তার শেষ স্ট্যান্স। সেনাবাহিনী শেষ পর্যন্ত তার ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা ডিক্লাইন করেছেন শেখ হাসিনার নির্দেশে ইচ্ছে মতো গুলি করা থেকে নিজেদেরকে সরিয়ে রেখে তারা ডিক্লাইন করেছেন। সে কারণে শেখ হাসিনাকে আসলে যেতে হয়েছিল। প্রিয় দেশবাসী, 1975 সালে 15 আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা 2 বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এই আসতো, তারপর একটা পর্যায়ে বলছে এখানে উনি উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি বলার পর আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মমর্যাদা পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আসলে ডিকনস্ট্রাক্ট করা দরকার। আমরা খুব সহসাই সেটা শুরু করব। ডিকনস্ট্রাক্ট করলেও এটা সত্য, যতটুকু নিজে ব্যক্তিগত আগ্রহে পড়াশোনা করেছি, আমরা শেখ মুজিবুর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের স্বাধীনতা চেয়েছেন কিনা এই সন্দেহ করার সিরিয়াস কারণ আছে। কিন্তু এটা সত্য, এই দেশের স্বাধীনতা মূল নেতৃত্ব আওয়ামী লীগের যে ঘটনা পরম্পরা হয়েছে, আওয়ামী লীগ ছিল এবং শেখ মুজিবুর রহমান এখানে সবচেয়ে বড় নাম, একমাত্র নাম নন। আমি মনে করি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নাম আছে, কোনোদিন সে আলোচনা করবো, আমি আমার পয়েন্ট অফ ভিউ জানাবো, কিন্তু ওনার নামটা সবার আগে থাকবে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা জরুরি কথা, সেটা হচ্ছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শেখ মুজিবুর রহমানের প্রতি সবচেয়ে চরম অবমাননা করেছেন তার কন্যা শেখ হাসিনা। আমি আওয়ামী লীগ করা মানুষকে, কট্টর অন্ধ আওয়ামী লীগ করা মানুষকে বলতে শুনেছি শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করছেন।
আমি বলতে শুনেছি, সরাসরি বলেছেন। যা করেছেন এই ভদ্রলোককে নিয়ে তার কন্যা, মানুষের তীব্র ক্ষোভ ঘৃণা শেষ পর্যন্ত এখন শেখ মুজিবে গিয়ে ঠেকেছে। কারণ আপনি একটা রাষ্ট্রে আপনার মাফিয়া সরকার পরিচালনা করেছেন মুজিবের সিম্বলকে সামনে রেখে। না মানে একটা তালিকা তো এসেছিল ওপরে, মুজিব পরিবারের নাম 100-র বেশি প্রতিষ্ঠানে। আপনি তার ভাস্কর্য তৈরি করেছেন এবং সব কিছুতে তার পিতার স্বপ্ন। যখন ক্রমাগত এগুলো বলতে থাকেন তখন মানুষের সামনে এই বিদ্বেষ তৈরি হয়। সেজন্যই যখন মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে, তখন অনেক সময় আলোচনা হয়েছে এই দেশে কি মূর্তি ভাঙা হচ্ছে, দেশে কি ইসলামিক জঙ্গিরা ক্ষমতায় এসছে। আমরা তখন অনেকেই বলেছি, আমি নিজেও কয়েকটা বিদেশি মিডিয়ার সাথে কথা বলে এটা বোঝানোর চেষ্টা করেছি, এটা আসলে শেখ হাসিনার অপশাসনের সিম্বল ভাঙা হচ্ছে, যিনি নিজে এই সিম্বলটা তৈরি করছেন। উনি আজকে মায়া কান্না করছেন যে তার বাবাকে অবমাননা করা হয়েছে। না, তার বাবাকে অবমাননা করেছেন, ওই জায়গায় নিয়ে গেছেন তিনি নিজে। আমাদের মনে থাকার কথা, শতবর্ষের নামে কি করা হয়েছিল সব মনে আছে। এই অল্প কয়েকদিন আগের ঘটনা, করোনার মধ্যেও তার খায়েশ পূরণ করার জন্য ঝুঁকি নিয়েও। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেছে আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতিটা মুহূর্তের মধ্যেই যেন পাল্টে গেল। 15 বৎসর যাবৎ যেই সরকার বাংলাদেশ ক্ষমতা নিয়ে চলতেছিল, কত উল্টাপাল্টা কাজ করেছে, কত খুন করেছে, রাহাজানি করেছে এবং কি সাধারণ জনগণকে নির্মমভাবে হত্যা করেছে। সাধারণ জনগণকে ধরে নিয়ে যায় আয়নাঘরে আটকে রেখেছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটেছে। যারা আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছে তারা এসে কিন্তু সব কিছু ফাঁস করে দিচ্ছে এবং কি টর্চার সেল থেকে বের হয়ে আসার পরে বড় বড় পুলিশের অফিসার যারা ছিল তাদের নামে কিন্তু নানান ধরনের অভিযোগ উঠে আসতেছে। অবশেষে সবাইকে কিন্তু আসামি করে ইতিমধ্যেই কিন্তু অনেক মামলাও হয়েছে এবং দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে, আইনমন্ত্রীকে এবং কিন্তু সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডও দিয়েছে 10 দিনের রিমান্ডে। প্রিয় দর্শক শ্রোতা, এতদিন তারা সাধারণ জনতাকে বিনা অপরাধে রিমান্ডে দিয়েছে, আর এখন তারা নিজেদের অপরাধের কারণে রিমান্ডে যাচ্ছে। এটাই হলো আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা যখন যা চাইবে সেটাই করবে। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আল্লাহ চাইলে একটা মানুষকে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে একটা মানুষকে বেজ্জতি করতে পারে। হয়তো সেই মানুষের দলগুলো, সেই হারামের দলগুলো কোনোদিন কোরআন বিশ্বাস করতো না, যার কারণেই তাদের লাগামহীনভাবে তারা যেভাবে খুশি সেভাবে চলেছে। এখন আল্লাহ তাআলা লাগাম টেনে ধরেছে, তাই হয়তো তারা আটক হয়ে গিয়েছে। এখন সব বিচার হবে ইনশাআল্লাহ। তবে আমরা বলবো যারা দোষী তাদের বিচার করা হোক, নির্দোষীর কোনো বিচার হোক, এটা আমরা এখনও চাইনি, আগেও চাইনি। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেষ করে দেবো। তো চলুন, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।